প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র ইতিহাসের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের উপর হবে। 40টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে। তো তোমাদের সিলেবাসটা তোমাদের আগে সংক্ষেপে আমি বলে দিই। থার্ড সেমের ইতিহাস তোমাদের দুটো ইউনিটে ভাগ করা আছে। ইউনিট 1-এ থাকবে 20 মার্কস এবং ইউনিট 2-তে 20 মার্কস। ইউনিট 1-এর মধ্যে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে তিনটে। প্রথম অধ্যায় পর্যটকের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় এবং তৃতীয় অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। আর ইউনিট 2 থেকে যেটা রয়েছে চতুর্থ অধ্যায় 1920 শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় সাম্রাজ্যবাদ ও উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। তো এই হলো গোটা তোমাদের সিলেবাস। এবার এখান থেকে আমি ইউনিট 1-এর প্রথম অধ্যায় পর্যটকের দৃষ্টিতে ভারত, এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, আলবিরুনি কোন সময় ভারতে আসেন? উত্তর হবে খ্রিস্টীয় একাদশ শতকে। আলবিরুনি লিখিত গ্রন্থের নাম কি? তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। দশম শতকের আগে আসা পর্যটকের নাম হলো মেগাস্থিনিস। ইবন বতুতা রচিত উল্লেখযোগ্য গ্রন্থটির নাম হলো কিতাবুল রাহলা। কোন সময়কালের মধ্যে বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্তের ফরাসি, ইংরেজি ও ডাচ সংস্করণ প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1670 থেকে 1672 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশন গ। নেক্সট, কোন ভাষায় 1684 খ্রিস্টাব্দ নাগাদ বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্ত 3 বার পুনর্মুদ্রিত হয়েছিল? ইংরেজি ভাষায়। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে বার্নিয়ের ভ্রমণ বিবরণীর ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়? 1826 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন খ। নেক্সট, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ভারতের পরিস্থিতিকে ইউরোপের, বিশেষভাবে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের শাসনকালের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করেছেন? ফ্রাঁসোয়া বার্নিয়ে। কত খ্রিস্টাব্দ নাগাদ ফ্রাঁসোয়া বার্নিয়ে সুরাট বন্দরে পৌঁছান? 1658 খ্রিস্টাব্দে, মতান্তরে 1659। নেক্সট কোয়েশ্চেন, দেওরাইয়ের যুদ্ধে কে পরাজিত হন? উত্তর হবে দারাসুকো। কোন স্থানে ফ্রান্সের পর্যটক বার্নিয়ের সঙ্গে শাহজাদা দ্বারা সাক্ষাৎ ঘটে? সঠিক অপশনটি হবে আহমেদাবাদ। ভারতে ইবন বতুতা পরিচিত ছিলেন যে নামে? বদর উদ্দিন। নেক্সট, বার্নিয়ে ডাকাত দলের হাতে পড়ে নিঃস্ব অবস্থায় কোন মুঘল সম্রাটের অধীনে চিকিৎসকের চাকরি গ্রহণ করেছিলেন? উত্তর হবে ঔরঙ্গজেব। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে ঔরঙ্গজেবের দরবারের কোন অভিজাতের অধীনে বার্নিয়ে চাকুরি গ্রহণ করেছিলেন? দানিশমন্দ খান। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সুবাদারা দানিশমন্দ খান শাহজাহানাবাদের পদে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হবে ঔরঙ্গজেব। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন সম্রাটের আদেশে ভারতের দূত হিসেবে চীন দেশে যাত্রা করেন ইবন বতুতা? উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। কোন বিশিষ্ট মুঘল অভিজাতকে বার্নিয়ে আগা বলে সম্বোধন করতেন? দানিশমন্দ খান। নেক্সট, কোন বিশিষ্ট পর্যটক বলেছেন কেবল তৈমুর বংশীয়দেরই নয়, মুঘল বলতে যে কোনো ইসলামধর্মী বিদেশি শ্বেতাঙ্গকেই বোঝানো হয়ে থাকে? ফ্রাঁসোয়া বার্নিয়ে। নেক্সট, বার্নিয়ের বর্ণনা অনুযায়ী মুঘল সাম্রাজ্যের আম খাসের উৎসবের তৃতীয় দিনে যে দাড়িপাল্লায় মুঘল সম্রাট ও তার আমির ওমরাহগণ নিজেদের ওজন করাতেন তা কিসের দ্বারা নির্মিত হতো? সোনার দ্বারা। বার্নিয়ের মতানুযায়ী মুঘল সেনাবাহিনীতে গোলন্দাজ বাহিনী কটি ভাগে বিভক্ত ছিল? সঠিক অপশন হবে 2টি। মুঘল সৈন্যবাহিনীর মধ্যে কারা বেশি বেতন পেতেন বলে বার্নিয়ে অভিমত প্রকাশ করেছেন? উত্তর হবে গোলন্দাজ বাহিনীর সৈন্যগণ। নেক্সট, আমির ওমরাহ থেকে শুরু করে সাধারণ সৈনিকগণ কত সময় অন্তর বেতন পেতেন বলে বার্নিয়ে জানিয়েছেন? 2 মাস অন্তর। সোনার উপর পৃথিবীর অন্যান্য সব জায়গা ঘুরে শেষ পর্যন্ত হিন্দুস্তানে এসে পৌঁছয় এবং হিন্দুস্তানের গুপ্ত গহ্বরে অন্তর্ধান করে যায়। কে বলেছেন? ফ্রাঁসোয়া বার্নিয়ে। কোন বিশ্ববিখ্যাত স্থাপত্যকর্মের থেকে আগ্রার তাজমহল বার্নিয়ের চোখে এক অভূতপূর্ব কীর্তিরূপে ধরা পড়েছিল? মিশরের পিরামিড। মিশরের পিরামিড। নিম্নলিখিত স্থাপত্যকর্মগুলির মধ্যে কোনটি আকবরের রাজত্বকালে শুরু হলেও তা সম্পূর্ণ করেন জাহাঙ্গীর? উত্তর হবে আকবরের সমাধি। মুঘল যুগে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব স্বীকার করেননি বার্নিয়ে? দিল্লির শিল্পীগণ ইউরোপের শিল্প নৈপুণ্য এমনভাবে অনুকরণ করে যে দুটি পণ্য পাশাপাশি রাখলে আসল নকলের পার্থক্য করা কঠিন। দিল্লির শিল্পী ও কারিগরদের সম্পর্কে এরূপ অভিমত প্রকাশ করেছেন কোন পর্যটক? সঠিক উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। বার্নিয়ের বর্ণনা অনুযায়ী আগ্রায় কাদের একটি প্রতিষ্ঠান ও চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল? জেসুইট।
ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন মুঘল সম্রাটের সঙ্গী হিসেবে 1664 খ্রিস্টাব্দে কাশ্মীর ভ্রমণ করেছিলেন? ঔরঙ্গজেব। বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত একটি তাম্র মুদ্রার নাম হলো জিতল। আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এ সৌন্দর্য আমার কল্পনাতীত, কে বলেছেন? বার্নিয়ে। বার্নিয়ের বাংলাদেশ অভিমুখে যাত্রার সময় কোন বিশিষ্ট পর্যটক রাজমহল পর্যন্ত তার সঙ্গী হয়েছিলেন? টাভারনিয়ে। বার্নিয়ের বিবরণ অনুযায়ী বাংলাদেশ কোন শস্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো? ধান। নেক্সট, গোয়ালিয়র দুর্গ, দেবগিরি দুর্গের মতো খাজুরাহোর স্থাপত্যের কথা লিখতে ভোলেননি কোন বিদেশি পর্যটক? সঠিক অপশনটি হবে ইবন বতুতা। নেক্সট কোয়েশ্চেন, বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো সুতি ও রেশম শিল্প। নেক্সট কোয়েশ্চেন, মুঘল যুগের সমাজ ব্যবস্থায় সতীদাহের মতো অমানবিক প্রথার বিবরণ পাওয়া যায় নিম্নলিখিত কোন পর্যটকের বর্ণনায়? বার্নিয়ে। কাদের আক্রমণে গঙ্গার মোহনায় অবস্থিত বহুদ্বীপ জনমানবশূন্য হয়েছিল বলে বার্নিয়ে উল্লেখ করেছেন? উত্তর হবে আরাকান জলদস্যুদের আক্রমণে। নেক্সট কোয়েশ্চেন, পারস্যের সম্রাট মির্জা শাহরুখ রাজদূত হিসেবে কালিকটের দরবারে পাঠান কোন বিদেশি পর্যটককে? আব্দুর রাজ্জাককে। মুঘল ভারতে জমির উপর মালিকানা ছিল একমাত্র সম্রাটের, কোনরূপ ব্যক্তি মালিকানা স্বীকৃতি ছিল না। কোন বিদেশি পর্যটকের বর্ণনায় এরূপ বক্তব্য পাওয়া যায়? ফ্রাঁসোয়া বার্নিয়ের বর্ণনায় এরূপ বক্তব্য পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতের কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। মুঘল স্থাপত্য কীর্তিগুলির মধ্যে কোনটিকে বার্নিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছিলেন? তাজমহলকে। হিন্দুস্তানে ফ্রান্সের মতো কোনো পার্লামেন্ট বা বিচারালয় ছিল না যেখানে নিপীড়িত কৃষক, কারিগর কিংবা ব্যবসায়ীরা অভিযোগ জানাতে পারে। কোন বিদেশি পর্যটকের লেখা থেকে একথা জানা যায়? ফ্রাঁসোয়া বার্নিয়ে। এরপর দেখো আরও বেশ কয়েকটি প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো। নেক্সট আমি এই চ্যাপ্টার থেকে কতগুলি মডেল কোয়েশ্চেন বা মডেল কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তোমাদের এমসিকিউর মধ্যে শূন্যস্থান পূরণ, ব্যাখ্যা বিবৃতি, স্তম্ভ মেলানো, এইরকম নানা রকম ভ্যারাইটি যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পেয়েছিলে সেই রকমই থাকবে। তো সেই রকম কিছু টাইপের কোয়েশ্চেন দিয়ে আমি একটি চ্যাপ্টার 1-এর উপর মডেল সেট বানিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখতে থাকো তার জন্য শ্যামস ক্লাসরুম। এরপর চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে, যে দাস ব্যবস্থা সতীদাহ প্রথা উল্লেখ পাওয়া যায় কোন বিদেশি পর্যটকের ভ্রমণ বৃত্তান্তে? ইবন বতুতার। কোন স্থানকে বার্নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে বিবরণীতে উল্লেখ করেছেন? বারাণসীকে। ঈশ্বরের সঙ্গে যোগাযোগের পদ্ধতি জানা সাধুদের বার্নিয়ে কী নামে অভিহিত করেছেন? যোগী। এবং 46 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দ নাগাদ দিল্লিতে অবস্থানকালে বার্নিয়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছিলেন? 1666 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন পর্বতের পশ্চাৎভাগে সূর্যদেবতা বিশ্রাম নিলে রাত্রি নামে বলে হিন্দু জ্যোতিষীরা ব্যাখ্যা দেন? সুমেরু। কোথায় অবস্থানকালে বার্নিয়ে মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু সংবাদ লাভ করেছিলেন? গোলকোন্ডা। এবং 49 নম্বর প্রশ্ন, সুরাট থেকে ফ্রান্সের প্রত্যাবর্তনের সময় কোন বিশিষ্ট পর্যটকের সঙ্গে বার্নিয়ের সাক্ষাৎ ঘটেছিল? সারদা। লাস্ট কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া বার্নিয়ে ফ্রান্সের মার্সাই বা মার্সেই বন্দরে উপস্থিত হয়েছিলেন? উত্তর হবে 1669 খ্রিস্টাব্দে। তাহলে এই হলো তোমাদের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।